প্রথমেই জানিয়ে রাখি, পিরামিডের অস্তিত্ব কিন্তু কেবলমাত্র আফ্রিকার মিশরেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর বহু দেশেই পিরামিড রয়েছে, যেমন গ্রিস, স্পেন, রোম, মেক্সিকো, এরকম আরও নানা জায়গায়। শুনলে অবাক হবেন, বিশ্বের সবথেকে বড় যে পিরামিড, সেটা কিন্তু মেক্সিকোতে অবস্থিত। আর সংখ্যায় বেশির দিক থেকে যদি বিচার করেন, তাহলে আফ্রিকার সুদানে বিশ্বের সবথেকে বেশি সংখ্যক পিরামিড রয়েছে, প্রায় ২৫০টি মতো। তাহলে মিশরের সাথেই কেন পিরামিডের নাম ওতপ্রোতভাবে জড়িত? তার নানা কারণ আছে। প্রথমত, মিশরীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৪৫০০ বছর আগে মিশরের পিরামিডগুলো যখন নির্মিত হয়েছিল, সেই সময় সেগুলি বৃহত্তম ছিল। আর তখন বর্তমান যুগের মতো এত আধুনিক প্রযুক্তিও ছিল না। আরেকটা কারণ হলো, মিশরের গিজা শহরের পিরামিডগুলিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য বলে ধরা হয়। আর এত প্রাচীন হওয়া সত্ত্বেও এখনো এগুলো প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে। এবারে চলুন পিরামিড নির্মাণের ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করা যাক। পিরামিড নির্মাণের কাজ প্রথম শুরু হয় মিশরের শাসক বা ফেরাও জোসেরের সময়কালে, আনুমানিক ২৬৩০ খ্রিস্টপূর্বাব্দে। প্রথম দিকের পিরামিডগুলো তৈরি করা হয়েছিল মিশরের সাকারা নামক স্থানে। আর এখানকার পিরামিডগুলির ভিতরে মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স লিপিরও সন্ধান মেলে। এখন প্রশ্ন হলো, পিরামিড কেন বানানো হতো? পিরামিডগুলি ছিল প্রকৃতপক্ষে মিশরের ফেরাও এবং তার পরিবারবর্গের জন্য নির্মিত সমাধিসৌধ। মিশরীয়রা জন্মান্তরবাদে বিশ্বাস করত। তারা দৃঢ়ভাবে মনে করত, মৃত্যুর পর ব্যক্তির আত্মা বেঁচে থাকে, এক জগৎ ছাড়িয়ে অন্য এক নতুন জগতে পদার্পণ করে। তাই তারা মৃতদেহকে দাহও করত না, কবরও দিত না, বরং অবিকৃতভাবে রেখে দেওয়ার চেষ্টা করত, যাকে আমরা মামিফিকেশন বলে জানি। আর এই মৃতদেহকে মমিকরণের প্রক্রিয়াও কিন্তু বেশ জটিল ছিল। দীর্ঘ ৬০-৭০ দিন ধরে শরীরের ভেতর থেকে হৃৎপিণ্ড ছাড়া অন্যান্য ইন্টারনাল অর্গানগুলি বার করে নানা রাসায়নিক প্রক্রিয়াকরণের পর মৃতদেহকে ভালো করে আচ্ছাদিত করে তারপর কফিনে ঢোকানো হতো। নতুন জগতে গিয়ে সেই ব্যক্তির যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য তার মৃতদেহের সাথে তার জীবিতকালের প্রয়োজনীয় প্রায় সব রকম জিনিসপত্র, যেমন খাদ্যদ্রব্য, পোশাক, অলংকার প্রভৃতি দিয়ে দেওয়া হতো। ১৯২২-২৩ সাল নাগাদ মিশরের ফেরাও তুতেনখামেনের সমাধি থেকে প্রায় ৫,০০০-এরও বেশি দ্রব্য সামগ্রী আবিষ্কৃত হয়েছিল, যা বেশিরভাগই ছিল সোনা দিয়ে তৈরি। খাদ্য সামগ্রীর সাথে সোনার সিংহাসন, সোনার কফিন, এছাড়া ছিল সোনার মাস্ক, যা বর্তমানে মিশরের মিউজিয়ামে রাখা আছে। ২০২২ সাল থেকে মিশরে একটি নতুন মিউজিয়াম চালু হতে চলেছে, যেখানে প্রথমবারের জন্য ফেরাও তুতেনখামেনের সমাধি থেকে পাওয়া সব জিনিসগুলি বিভিন্ন মিউজিয়াম থেকে সংগ্রহ করে এনে এখানে একসাথে প্রদর্শিত হবে। যাই হোক, তাহলে পিরামিডকে মমি এবং মৃত ব্যক্তির ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী রাখার ঘর বলা যেতে পারে। পিরামিডগুলি দেখতে ত্রিভুজের মতো হলেও আসলে কিন্তু এগুলোকে চৌকো বা চতুর্ভুজাকৃতির বেসের ওপর ভিত্তি করে ক্রমশ পাথরের স্তর সাজিয়ে সাজিয়ে ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া হয়েছে। এই বৃহৎ ইমারতগুলি মূলত ইট পাথর দিয়েই নির্মিত, তবে প্রাচীনকালে তার ওপরে সাদা চুনাপাথরেরও আস্তরণ দেওয়া হতো, যাতে দিনের বেলা সূর্যের আলো এতে প্রতিফলিত হয়ে অপূর্ব শোভা সৃষ্টি করতে পারে। বর্তমানে এই আস্তরণ খসে গেছে। এছাড়া সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পিরামিডের খুলে পড়া পাথরগুলি স্থানীয় নির্মাণ কার্যেও ব্যবহৃত হয়েছে। মিশরের স্থানীয় খনি এবং দক্ষিণাংশের আসোয়ান অঞ্চল থেকে নীলনদ হয়ে পাথরগুলি এখানে বহন করে আনা হতো পিরামিড তৈরির জন্য। এবার পিরামিডের গঠন কাঠামোটি দেখুন। এত বড় সৌধ যাতে যুগের পর যুগ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য শীর্ষদেশ সরু এবং তলদেশকে চওড়া করে বানানো হয়েছিল, যাতে উপরের দিকে ওজন কম থাকে এবং ওজনের ভারে ভেঙে না পড়ে। ওয়েটটা যাতে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এই ইমারতকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে, সেই কারণেই পিরামিডের গঠন ত্রিভুজাকৃতির। এইভাবেই প্রায় ১০-১৫ টন ওজনের এক একটি পাথর ধীরে ধীরে সাজিয়ে গড়ে তোলা হয়েছিল এই বিশাল পিরামিডগুলি।
প্রাচীন যুগেও গাণিতিক পরিকল্পনার কি অদ্ভুত প্রয়োগ, দেখে বিস্মিত না হয়ে উপায় থাকে না। আমাদের দেশেও দক্ষিণ ভারতে দ্রাবিড় শৈলীতে যে বৃহদাকার মন্দিরগুলি নির্মিত হয়েছিল, সেগুলোও কিন্তু এই একই ভাবনায় নির্মিত হয়েছিল। মিশরের বৃহদাকার পিরামিডগুলি গিজা মালভূমিতে অবস্থিত। গিজা পিরামিড কমপ্লেক্সে রয়েছে 3টি বড় এবং 3টি ছোট পিরামিড। বড় পিরামিডগুলি মিশরের চতুর্থ রাজবংশের ফেরাওদের, সম্রাট খুফু, খাফরে এবং মেনকাউরের পিরামিড। এই 3টে পিরামিডকে ছবিতে যতটা গায়ে গায়ে অবস্থিত বলে মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এগুলি পরস্পরের থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। আর আপাত দৃষ্টিতে এই 3টে পিরামিডের মধ্যে মাঝের পিরামিডটিকে তুলনামূলকভাবে উঁচু বলে মনে হলেও প্রকৃতপক্ষে এর ডান দিকে অবস্থিত ফেরাও খুফুর পিরামিডটি কিন্তু মিশরের বৃহত্তম পিরামিড। এর উচ্চতা প্রায় 481 ফুট। আর আপনাদের একটু আগে চুনাপাথরের আস্তরণের কথা বলেছিলাম। দেখুন, খুব সামান্য পরিমাণে হলেও খাফরের পিরামিডের শীর্ষদেশে কিন্তু এই চুনাপাথরের আস্তরণ এখনো কিছুটা টিকে রয়েছে। পিরামিডের সামনে রয়েছে ফেরাওয়ের মস্তক এবং প্রাণীর শরীর বিশিষ্ট একটি বৃহৎ ভাস্কর্য, যাকে বলা হয় স্ফিনিক্স। টিকিট কেটে পিরামিডের ভেতর ঢোকার ব্যবস্থা আছে। এর ভেতরে অনেক সংকীর্ণ টানেল এবং চেম্বার রয়েছে, আর ভিতরে উষ্ণতাও অনেকটা বেশি। তবে এটা জেনে কিছুটা হতাশ হবেন যে বর্তমানে পিরামিডের অভ্যন্তরে প্রবেশের উত্তেজনাটুকু ছাড়া এর ভেতরে মমি বা মূল্যবান জিনিসপত্র কিছুই এখন নেই, কারণ অনেকবার এখানে ধনরত্নের আকর্ষণে লুণ্ঠন চলেছে। তাই অবশিষ্ট সকল কিছু এখন মিউজিয়ামগুলিতে সযত্নে সংরক্ষিত। খুফুর পিরামিডের সামনে থেকে ঘোড়ায় টানা গাড়ি করে সাহারা মরুভূমির কিছুটা ভিতরে প্রবেশ করলে সেখান থেকে গোটা গিজা পিরামিড কমপ্লেক্সটির একটি চমৎকার ভিউ আপনার নজরে পড়বে। এখান থেকে একসাথে 6টি অর্থাৎ 3টে বড় এবং 3টে ক্ষুদ্র পিরামিড একসাথে দেখে আপনার শরীরে শিহরণ জাগবেই। প্রাচীন মিশরের এই আশ্চর্য স্থাপত্যশৈলীর নিদর্শন এইভাবেই যুগ যুগ ধরে অক্ষতভাবে বিশ্ববাসীকে বিস্মিত করুক, এটাই আমাদের কামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর নতুন সদস্য হলে আশা রাখবো বেল আইকন সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।